বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা এখন অনলাইন ক্লাস নিতে যাচ্ছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা ক্লাসে অনুপস্থিত, তাই অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। তা আমরা আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পাঠ দিচ্ছি। আমি শামীম আহমেদ, প্রভাষক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব এটা হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র আবর্তন পড়ব। তা আবর্তন করতে গেলে আমাদের জানতে হবে প্রথমে অনুমান। অনুমানটা আসলে কি, তারপরে আমরা জানবো অনুমানের প্রকারভেদ, তারপরে আমরা জানবো আবর্তন। এখন আমরা জানছি যে আসলে অনুমানকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অবরোহ অনুমান, আরোহ অনুমান। অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অমাধ্যম অবরোহ অনুমান, মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমানকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারি। তার মধ্যে আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন এগুলি অন্যতম। এখন আমরা সরাসরি আবর্তনে যাচ্ছি। আবর্তন আসলে কি আমরা প্রথমে জানছি যে আবর্তনটা আসলে কি। যে আবর্তনের সঙ্গে আমি যে সরাসরি যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি প্রদত্ত বাক্যের অর্থের পরিবর্তন না ঘটি এবং গুণ অভিন্ন রেখে কেবল উদ্দেশ্যবিদের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। এ প্রসঙ্গে যুক্তিবিদ কার্বেট রিডের একটা সংজ্ঞা দিচ্ছে। কার্বেট রিড বলেন, আবর্তন হলো এমন এক অমাধ্যম অনুমান যেখানে প্রদত্ত বাক্যের গুণ পরিবর্তন না করে পদগুলোর স্থান পরিবর্তন করা হয়। এখানে আসলে আবর্তনের অন্যতম যে দিকটা হলো গুণের পরিবর্তন হবে, এখানে স্থানের পরিবর্তন হবে। আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণের মাধ্যমে জিনিসটি ক্লিয়ার হচ্ছে। যদি আমি বলি আশ্রয় বাক্যটি এরকম, কিছু মানুষ হয় কবি, আমরা আগে বলছি যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয়েছে আবর্তনী। এখানে কবি অটোমেটিক সিদ্ধান্তে আগে চলে আসবে, কিছু কবি হয় মানুষ। সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে আমরা বলতেছি আবর্তিত। তাই আবর্তনের উদ্দেশ্যটা কবি বিদেয় উদ্দেশ্য হয়ে গেছে, আর মানুষ উদ্দেশ্যটা বিদেয় হয়ে গেছে। উপরে দৃষ্টান্তটি আবর্তনের একটি বৈধ যুক্তি। আবর্তনের সংজ্ঞা অনুসারে এখানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এ থেকে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন। আশ্রয় বাক্যের সিদ্ধান্তের গুণটা কি রয়েছে? অভিন্ন রয়েছে। উভয় বাক্যে সদর্থক গুণ সম্পন্ন। এক্ষেত্রে কেবল উদ্দেশ্যবিদের পারস্পরিক স্থান পরিবর্তন হয়েছে। অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ সিদ্ধান্তের বিধেয় হিসেবে, আর আশ্রয় বাক্যের বিধেয় কবি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানছি আবর্তনকে, এ ব্যাপারে আমার মনে সবাই ক্লিয়ার। এখন আমরা জানবো আবর্তনের নিয়ম আছে চারটি নিয়ম আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। আশ্রয় বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়। আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা হবে সিদ্ধান্তের বিধেয়, আর আশ্রয় বাক্যের বিধেয় হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্যটা বিধেয় হবে, বিধেয়টা উদ্দেশ্য। আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ হবে অভিন্ন। আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের গুণটা হবে কি? অভিন্ন। অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত ও নয়ার্থক হবে। আর 4 নম্বর যে নিয়মটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যে পদ, আমি আবারও বলছি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।
এই নিয়মটি যদি কেউ লঙ্ঘন করে তাহলে অনুপপত্তি ঘটে। আমরা নিয়মগুলি আমি আবারও বলছি, আশ্রবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 3 নম্বর নিয়মটা হলো আশ্রবাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, অর্থাৎ আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রবাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে। আর 4 নম্বর নিয়মটা হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারে না। যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারে না। এখন আমরা দেখলাম আবর্তনের প্রকারভেদ। আবর্তনকে আমরা আসলে 2 ভাবে বিভক্ত করতে পারি, একটা হলো সরল আবর্তন, একটা হলো অসরল আবর্তন। তো সরল আবর্তন, যে আবর্তন প্রক্রিয়ায় আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে সরল আবর্তন বলে। যেমন সরল আবর্তন হয় ই বাক্যে এবং আই বাক্যে। আমি ই বাক্যের একটা উদাহরণ দিচ্ছি। ই বাক্য, কোনো কবি নয় বিজ্ঞানী। এটাকে যদি আমরা আবর্তন করি, তো কোনো বিজ্ঞানী নয় কবি, কোনো কবি নয় বিজ্ঞানী, এটাকে ই বাক্যের আবর্তন করলে ই বাক্য হয় কোনো বিজ্ঞানী নয় কবি। আবার আই বাক্যের আবর্তন করলে কিছু পাখি হয় কাক আর কিছু কাক হয় পাখি। আর অসরল আবর্তন, যে আবর্তন প্রক্রিয়ায় আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, পরিমাণটা শুধু ভিন্ন হবে, তাকে বলা হয় অসরল আবর্তন। এরূপ ক্ষেত্রে সার্বিক আশ্রবাক্য থেকে বিশেষ সিদ্ধান্তে অনুষ্ঠিত হয়। আবর্তনের নিয়ম অনুসারে এ যুক্তিবাক্যের অসরল আবর্তন হয়। এ যুক্তিবাক্যের কি হয়? অসরল আবর্তন হয়। এ হিসাবে এ বাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত হিসাবে বিশেষ সদর্থক অর্থাৎ আই বাক্য পাওয়া যায়। এ বাক্য সকল কবি হয় মানুষ। এটাকে যদি আমি আবর্তন করি, সরল আবর্তন করা যাবে না, অসরল আবর্তন করতে হবে, আই বাক্য করতে হবে, কিছু জীব হয় মানুষ। এ বাক্যটা ছিল এরকম, সকল মানুষ হয় জীব। এটাকে যদি আমি আই বাক্য করি তাহলে কিছু জীব হয় মানুষ। তা আবর্তন আমরা পাইলাম সরল আবর্তন, অসরল আবর্তন। সরল আবর্তন হয় ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। অসরল আবর্তন এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। এবার আমরা আবর্তন কিভাবে হয়, যেমন এ ই আই, এই 4টি যুক্তিবাক্যের আবর্তন করা যায়। তো এ যুক্তিবাক্যের আবর্তন, ই যুক্তিবাক্যের আবর্তন, আই যুক্তিবাক্যের আবর্তন ও ও যুক্তিবাক্যের আবর্তন। তো আমরা এ যুক্তিবাক্যের আবর্তন, এ বাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এ বাক্য হলো কি একটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুসারে এর উদ্দেশ্যবোধ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য। তো আবর্তনের প্রথম ও দ্বিতীয় নিয়ম অনুসারে এ বাক্যের আবর্তনের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয় এবং এর বিধেয় হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। যেহেতু এ বাক্যের বিধেয় অব্যাপ্য, তাই চতুর্থ নিয়ম অনুযায়ী একে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে অব্যাপ্য রাখতে হবে। ফলে সিদ্ধান্তকে হতে হবে একটি বিশেষ বাক্য, কারণ ব্যাপ্যতার নিয়ম অনুসারে বিশেষ বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য। অন্যদিকে তৃতীয় নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন রাখার জন্য সদর্থক হিসাবে এ বাক্যের সিদ্ধান্ত হতে হবে সদর্থক। এই হিসাবে এ বাক্যের সিদ্ধান্ত হবে বিশেষ সদর্থক অর্থাৎ আই যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যার উদ্দেশ্যবিদ উভয় পদই অব্যাপ্য। বস্তুত আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হওয়ায় এ বাক্যের অসরল আবর্তন হয়েছে, কেননা এ বাক্য একটি সার্বিক যুক্তিবাক্য এবং এর সিদ্ধান্ত আই একটি বিশেষ যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যের আবর্তিত রূপ হচ্ছে আই বাক্য। তো এ বাক্য সকল কবি হয় মানুষ, এটা আশ্রয় বাক্য। যদি আমরা সিদ্ধান্তে যাই, এটা আই বাক্য করবো, কিছু মানুষ হয় কবি। আর আবর্তন আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। এবার আমরা যাই ই যুক্তিবাক্যের আবর্তন। ই যুক্তিবাক্যের আবর্তন করলে ই যুক্তিবাক্যই পাওয়া যায়। এই বাক্য একটি সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুসারে এর উদ্দেশ্যটা বিধেয় হবে, বিধেয়টা উদ্দেশ্য হবে। এখানে উভয়পদী উদ্দেশ্যবোধ ব্যাপ্য,
বিধেয় পদে ব্যাপ্য। আবর্তনের তৃতীয় নিয়ম অনুসারে আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন রাখার জন্য নয়ার্থক হিসাবে এ বাক্যকে সিদ্ধান্ত হবে নয়ার্থক, অর্থাৎ ই বা ও বাক্য। সেই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় নিয়ম অনুযায়ী আশ্রবাক্যের উদ্দেশ্য বিধ পারস্পরিক স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত গঠন করলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত চতুর্থ নিয়মের কোনরূপ লঙ্ঘন ঘটে না। তবে ই বাক্যকে আবর্তন করলে আমরা ই বাক্যই পাই, কোনো মানুষ নয় জড় বস্তু। এটাকে যদি আমরা আবর্তন করি তাহলে কোনো জড় বস্তু নয় মানুষ। তো ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আবার আয় বাক্য, আয় যুক্তি বাক্যের আবর্তন, আয় যুক্তি বাক্যকে যদি আমরা আবর্তন করি তাহলে আয় যুক্তি বাক্যই হবে, কারণ এগুলো বিশেষ বিশেষ যুক্তিবাক্য। এর উদ্দেশ্য এবং বিধ যদি ন্যায়সঙ্গতভাবে আমরা স্থান পরিবর্তন করি তাহলে কোনো সমস্যা হয় না। তাই আমরা বলতে পারি যে আয় বাক্য কিছু, একটা এক্সাম্পল দিচ্ছি, আয় বাক্য কিছু ধার্মিক হয় সুখী, এটাকে যদি আমরা আবর্তন করি কিছু সুখী ব্যক্তি হয় ধার্মিক। আয় বাক্যের আবর্তন একটি বৈধ যুক্তি। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য বিধ স্থান পরিবর্তন হয়েছে, উপবাক্যের গুণ এক রয়েছে এবং ব্যাপ্যতা সংক্রান্ত জটিলতা না থাকায় পরিমাণও এক রয়েছে। সুতরাং আয় যুক্তিবাক্যের আবর্তিত রূপ হচ্ছে আয় যুক্তিবাক্য। সর্বশেষ আমরা জানব যে ও যুক্তিবাক্যের আবর্তন। আসলে ও বাক্য একটি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এখানে প্রথমে যে সমস্যাটা দেখে দিচ্ছি, ও যুক্তিবাক্যের আবর্তন আসলে সম্ভব নয়। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয়টা ব্যাপ্য। যেহেতু উদ্দেশ্যটা অব্যাপ্য, বিধেয়টা অব্যাপ্য, যদি আমরা আবর্তন করি তাহলে দেখা যায় যে ব্যাপ্য পদটা অব্যাপ্য হয়ে যায়, অব্যাপ্য পদটা ব্যাপ্য হয়ে যায়। এখানে আবর্তনের 4 নম্বর নিয়মটি লঙ্ঘন করা হয়, তাই ও যুক্তিবাক্যের আবর্তন করা সম্ভব নয়। একটা উদাহরণ দিচ্ছি ও বাক্যে, কিছু মানুষ নয় কবি। এখানে উদ্দেশ্য পদ হলো মানুষ আর বিধেয় পদ হলো কবি। যদি আমরা আবর্তন করি কিছু কবি নয় মানুষ, আবর্তিত, দৃষ্টান্তে দেখা যাচ্ছে যে অবৈধ যুক্তি। এখানে আবর্তনের প্রথম 3টি নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হলেও চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আশ্রয়বাক্য হিসাবে ও বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য সিদ্ধান্তে ও বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হয় তা ব্যাপ্য হয়েছে। ফলে যুক্তিটিতে এক ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়েছে, যাকে বলা হয় ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি। তাই ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়, কারণ ও যুক্তিবাক্যের আবর্তন করলে অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যায় আর ব্যাপ্য পদটি অব্যাপ্য হয়ে যায়। তাই আবর্তন, ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব। এবার আমরা যদি দেখি যে আবর্তনের নিয়ম অনুসারে এ যুক্তিবাক্যের আবর্তন করতে হলে এটা সরল আবর্তন করা যায় না, এটা হয়ে যায় অসরল আবর্তন। ই বাক্য এবং আয় বাক্যের সরল আবর্তন হয়, আর ও যুক্তিবাক্যের আবর্তন কোনো অবস্থাতে সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠটি শুনে অনেক উপকৃত হবে। একটু মনোযোগ দিয়ে শুনলে তোমরা সঠিকভাবে জানতে পারবে, বুঝতে পারবে এবং পরবর্তীতে আরও ক্লাস হবে, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ